রাধে রাধে বন্ধু সবাইকে, আবারও চলে এসেছি তোমাদের কাছে আমৃত্যু ভালোবাসি তোকে পার্ট 8 নিয়ে। চলো বেশি দেরি না করে আজকে তাড়াতাড়ি শুরু করা যাক। সাজাদুল খান আবির নামে এক আইডিতে কিছুক্ষণ আগেই পোস্টটা করা। মেঘ নির্বাক চোখে লেখাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আইডিতে ঢুকলো। এক বাড়িতে থাকায় অসংখ্যবার আবিরের পুরো নাম শুনেছে। তাই মেঘ নির্দ্বিধায় বলতে পারে এটাই আবিরের আইডি। লম্বা চওড়া, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গাল ভর্তি চাপা দাড়ি। এক দেখায় যাকে সুদর্শন বলা চলে। সেকালে এক দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে ঝলমলে হাসি, অনাসক্ত দৃষ্টি অদূরে। মেঘ স্নিগ্ধ চোখে ছবিটা দেখছে। আম্মু, বড় আম্মু, আদিরা ভিডিও কলে কথা বলার সময় পাশ থেকে অনেকবার মেঘ নিজেও আবিরকে দেখেছে, কিন্তু রাগ অভিমানের হেতুতে কখনো সেভাবে গুরুত্ব দেয়নি। আবিরের কল দিলে কথা বলা তো দূরের, সব সময় পালিয়ে বেরিয়েছে। আবিরের প্রতি আগ্রহ না জন্মালেও ইদানিং অভিমানের মাত্রাটা কিছুটা কমেছে। অনাগ্রহী দৃষ্টিতে পরপর কয়েকটা ছবি দেখে ফোন পাশে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আজব, আমি কেন তার ছবি দেখছি? নিজের প্রতি কিঞ্চিত ক্ষুব্ধ হয়ে বইয়ের পাতায় মনোনিবেশ করল। এমনিতেও ঘোরাঘুরির নাম করে অনেক সময় নষ্ট হয়েছে। ইতিমধ্যে কলেজ থেকে ভয়ানক নির্দেশ এসেছে, টেস্টে পাস করতে না পারলে ফর্ম পূরণ করা যাবে না। সে ভয়ে গলা শুকিয়ে আসে বারবার। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কলেজ টিউশনি বন্ধ থাকায় মেঘের মনটাও বেশ ভালো। রুমের পাশে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর আনমনে কিছু ভেবে নীরবে হাসছে। মিমি দরজায় দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপু, তুমি হাসছো কেন? সাহসা মেঘের ধ্যান ভেঙে গেল। মিমির দিকে তাকিয়ে হেসে বলল, স্কুলে যাসনি? সকাল থেকে বৃষ্টি, তাছাড়া আব্বু আসবে আজ, তাই আম্মু বললো যেতে হবে না। ও, মেঘ নির্দম কণ্ঠে বলল। মিমির চারপাশ স্বরে ডাকলো, আপু বল, ঘুরতে যাবে? মেঘ জোর গলায় বলল, বৃষ্টির জন্য স্কুলে যাসনি, এখন আবার ঘুরতে যাওয়ার নাম নিচ্ছিস? এখন না, আব্বু আসলে বিকালে যাব। যাবে তুমি? ইচ্ছা করছে না রে, মিমি আহ্লাদি কণ্ঠে বলল। প্লিজ আব্বু, প্লিজ চলো না যাই। আকাশে বিদ্যুৎ চমকাছে। মেঘ ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, এখন ভেতরে চলে। কয়েক মুহূর্ত পর আকাশ অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি নামল। আতঙ্কে মেঘ মিমি দুজনেই নিচে চলে এসেছে। বজ্রপাতের শব্দে মেঘ দু হাতে কানের চেপে ধরে সোফায় বসে আছে। হালিমা বেগম মেয়েদের কাণ্ড দেখে না হেসে থাকতে পারলেন না। সোফায় বসে ধীরে ধীরে কণ্ঠে বললেন, কি খাবি বল? মেঘ কান থেকে হাত নামিয়ে জিজ্ঞাসা করলো, কি বললে? খাবি কি? তোমার ইচ্ছা, মেঘ নির্বিত্ত জবাব। এর মধ্যে তানভীর কাক ভেজা হয়ে বাসায় ঢুকলো। পলিথিনে মোড়ানো ফোন আর ওয়ালেট বের করে ডাকলো, বুনু নে এইগুলো। মেঘ দ্রুত উঠে গিয়ে ফোন আর ওয়ালেট হাতে নিল। হালিমা রাগান্বিত কণ্ঠে শুধালো, এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলি? তানভীর ছোট করে বলল, কলেজে। মেঘ ফিকে হয়ে হেসে দিল। মিমি তানভীর রুম থেকে টাওয়াল এনে দিয়েছে। তানভীরে মাথা মুছতে মুছতে জিজ্ঞাসা করলো, হাসছিস কেন? মেঘ উত্তর দিল না। মিমি বললে উঠল, আমি জানি আপু কেন হাসছে। কেন রে? সারা বছর কলেজে যাওয়ার নাম নেই, অথচ এই বৃষ্টির দিনে তুমি কলেজে গিয়েছো, এই জন্যই আপু হাসছে, তাই না? উপর নিচ মাথা নাড়তে নাড়তে ভেতরে চলে গেল। দু বোন সোফায় বসে গল্প করছে। হালিমা বেগম চাপা স্বরে জানতে চাইল, বৃষ্টির দিনে কলেজ যাওয়াটা কি খুব দরকার ছিল? তোর আব্বু সকালে রাগারাগি করেছিলেন। তানভীর দ্বিধাহীন জবাব, ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম। সকালে না খেয়ে বের হলি, বাইরে খেয়েছিস কিছু? না। ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খেতে দিচ্ছি। তানভীর হাত মুখ মুছতে মুছতে বলল, আচ্ছা। মোজাম্মেল খান নিকট তানভীরে এক অবহেলিত ছেলে, একমাত্র ছেলের ঘটনা, অনাকাঙ্ক্ষিত কিছু কার্যকলাপের বাবা ছেলে সম্পর্ক অদৃশ্য ফাটল ধরেছে। বছর কয়েক আগের ঘটনা। তানভীর তখন ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিল কেবল। নতুন কলেজ, নতুন পরিবেশ, চারিদিকে সবার মুখই শুধু রাজনীতি আর রাজনৈতিক পাওয়ারের গল্প। অল্প বয়স্ক ছেলের মাথায় কিছুদিনের রাজনীতি পুরোপুরি ঢুকে গিয়েছিল। রাজনৈতিক পাওয়ারের মোহে ডুবে একসময় রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিল। বাসায় কাউকে না জানিয়ে যখন ঘন ঘন ভিড়ে বিভিন্ন মিছিলে যাতায়াত শুরু করেছিল,
চৈত্রে উত্তপ্ত এক দুপুরে মোজাম্মেল খান অফিসের কাজে এক জায়গায় যাচ্ছিলেন। মাঝ রাস্তায় ছেলেকে মিছিল করতে দেখে তার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল। একমাত্র ছেলে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, ছেলের প্রতিষ্ঠিত হয়ে বাবার মুখ উজ্জ্বল করবে, সেই আশা নিয়ে ছেলেকে কলেজে পাঠিয়েছিলেন। কিন্তু ছেলে পড়াশোনা মাথা খেয়ে এইভাবে রাস্তায় ঘুরে মিছিল করছে, এটা সহ্য করতে পারেননি তিনি। মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে শত শত ছেলেদের মাঝখানে থেকে টেনে হিঁচড়ে ছেলেকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। রাগে গায়ে হাত তোলার চেষ্টাও করেছিলেন, কিন্তু মায়ের কারণে সে যাত্রায় বেঁচে গিয়েছিল তানভীর। আবির জানতে পেরে তানভীরের সাথে কথা বলার বিষয়টা সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু তানভীর ছিল অত্যন্ত জেদি। সে তার সিদ্ধান্ত অনড় ছিল। আবির বুঝতে পেরে আর জোর করেননি। আব্বু চাচুর সাথে কথা বলে তানভীরকে সময় দিতে বলেছিল। আবিরের কথা মেনে তারাও সেই বিষয়ে আর কোনো কথা বলেনি। সেইভাবে দিন কাটছিল। একলাই স্থানীয় আর রাজনৈতিক পাওয়ারের অল্প কিছুদিনে কলেজে তানভীরের নাম ছড়িয়ে গিয়েছিল। ক্লাসের সবাই এক নামে সে প্রত্যাশিতভাবে আয়েশা নামক এক মেয়ে তানভীরের জীবনে আসে। এক প্রকার টর্নেডোর গতির তানভীরের সাথে বন্ধুত্ব করতে চাই। আয়েশার গায়ে পড়া স্বভাব দেখে তানভীরের প্রথম দিকে অসহ্য লাগে। তবে মেয়েটা ছিল ভীষণ মেধাবী, কলেজের সব পরীক্ষায় প্রথম দ্বিতীয় হতো। অন্যদিকে তানভীর পড়াশোনার প্রতি ছিল তীব্র অনাহী। তানভীরের সাথে বন্ধুত্ব করার নামে মেয়েটা প্রায় সবসময় তানভীরের কাছাকাছি বসার চেষ্টা করত। নিজে থেকে সর্বক্ষণ বকবক করে থাকতো। যে কোনো পরীক্ষায় তানভীরকে সাহায্য করত। ধীরে ধীরে তানভীর মেয়েটার সাথে অল্প স্বল্প কথা বলতে শুরু করে। দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তানভীর বুঝতে পারেনি এই বন্ধুত্বের সম্পর্কটাই জীবনে কাল হয়ে দাঁড়াবে। বছর ঘুরে টেস্ট পরীক্ষা শুরু হয়। প্রথম পরীক্ষার দিন মাঠ ভর্তি স্টুডেন্ট মাঝখানে আয়েশা ফুল দিয়ে তানভীরকে প্রপোজ করে। বেশ কয়েকজন স্যারও মাঠে উপস্থিত ছিলেন। তানভীর কি করবে বুঝতে পারছিলেন না। এদিকে মাঠ ভর্তি মানুষ, অন্যদিকে বন্ধুত্ব সম্পর্ক। ঠিক ভুল না ভেবেই ফুল নিয়েছিল, তবে প্রত্যুত্তরে কিছু বলেনি। পরীক্ষা শেষে বাসায় গিয়ে আবিরকে সব ঘটনা জানানোর পর আবির ইচ্ছা মতো বকা দিয়েছিল, কিন্তু বকা দিলেও তখন আর কিছু করার ছিল না। কলেজে দু একজন স্যার আলী আহমদ খানের পরিচিত ছিল, তাই 24 ঘন্টা পার হওয়ার আগেই আলী আহমদ খান ও মোজাম্মেল খানের কানে এই খবর চলে গিয়েছিল। তানভীর পরীক্ষা চলছিল বলে দুই ভাই দাঁতে দাঁত চেপে চুপ করেছিলেন। ছেলের পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু পরীক্ষা আর শেষ হলো না। তানভীর একদিন পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখে বাসাভর্তি মানুষজন, অপরিচিত মানুষের ভিড়। এলাকায় স্থানীয় কিছু নেতার উপস্থিতি দেখে বেশ অবাক হয়েছিল। দলীয় মিটিং মিছিলের সুবাদে নেতাদের সাথে অনেকবার কথা হয়েছে, তারাও তানভীরকে খুব ভালোভাবে চেনেন। কিন্তু সেদিন তাদের রূপ ভিন্ন ছিল। তারা আলী আহমদ খান ও মোজাম্মেল খানের কাছে সঠিক বিচার চাইতে এসেছিলেন। কাঠগড়ায় দাঁড়ানো তানভীর সেদিকে বাকরুদ্ধ ছিলেন, কারণ অপরিচিত লোকগুলোর মধ্যে ছিল আয়েশার বাবা, ভাই, মামা, আয়েশার হবু শ্বশুর, চাচা শ্বশুর আর একজন মামাতো দেবর। আয়েশা বিয়ের কথা আরো 2 বছর আগে থাকতেই পাকাপোক্ত হয়েছিল। 1 বছর আগে বাগদান সম্পন্ন হয়েছে। ছেলে সিঙ্গাপুরে প্রবাসী, দেশে ফিরলেই বিয়ের অনুষ্ঠান হবে। এমন অবস্থায় শহরের পড়তে এসে বন্ধু বান্ধবীর সাথে চ্যালেঞ্জ নিয়ে তানভীরকে সাথে বন্ধুত্ব করেছিল। পরীক্ষার দিন প্রপোজ করাটা ছিল তাদের চ্যালেঞ্জের সর্বশেষ ধাপ। আবিরের ধমক খেয়ে তানভীর আয়েশার সাথে কথা বলেননি। আয়েশা নিজের থেকেও তানভীরের সাথে কথা বলতে আসেননি। আয়েশা ভেবেছিল টেস্ট পরীক্ষা শেষ হলে তানভীরকে সব সত্যি বলে দেবে, কিন্তু তার আগেই এসব এলোমেলো হয়ে গিয়েছিল। আয়েশার হবু স্বামীর মামাতো ভাইয়ের সাইমন ওনাদের সাথে পড়ত। আয়েশা তাকে না চিনলেও সাইমন আয়েশাকে খুব ভালো করেই চিনত। মেয়েদের পাশাপাশি তানভীর সহ আরও বেশ কয়েকটা ছেলের সাথে আয়েশার ভালো সম্পর্ক ছিল। বন্ধু ভেবে সাইমন কখনো সেভাবে গুরুত্ব দেননি, কিন্তু প্রথম পরীক্ষার দিন তানভীরকে প্রপোজ করা দেখে সাইমনের মাথা চক্কর দিয়েছিল। ছবি তুলে সঙ্গে সঙ্গে আয়েশার হবু স্বামীকে পাঠিয়েছিল। গত কয়েকদিন আয়েশা শ্বশুরবাড়ি আর আয়েশার বাড়িতে তুমুল ঝগড়া চলেছে। আয়েশা না জানিয়ে শহরে এসে তানভীরের খোঁজ করে। কোনোভাবে স্থানীয় এক নেতার সঙ্গে পরিচয় হয়ে, যাকে এলাকার সবচেয়ে নিকৃষ্ট লোক বলে চলে। মোজাম্মেল খানদেরও অপছন্দের লোক ছিল তিনি। আলী আহমদ খান ও মোজাম্মেল খানও ছিল সেই নেতার অপছন্দের লোক। খানবাড়ির মানুষদের অপদস্থ করা দুর্লভ সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি, তাই আরও কিছু নেতাদের সাথে নিয়ে বিচার চাইতে এসেছিলেন। তানভীরকেও প্রশ্ন করায় তানভীর নির্দ্বিধায় সবকিছু বলেছিল। এক পর্যায়ে আয়েশাকে ডেকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আয়েশা ভাইকে পাঠিয়ে হোস্টেল থেকে আয়েশাকে ডেকে আনা হয়।
আব্বু, মা আর শ্বশুরবাড়ির মানুষের ভয়ে আয়েশা সব সত্যি বলতে পারেনি। নিজের মান সম্মান বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়েছিল। তবে সত্যি মিথ্যার জালে একসময় আয়েশা নিজেই আটকে পড়েছিল। আলী আহমদ খান পুলিশের কথা বলায় অতিরিক্ত ভয়ে হুট করে জ্ঞান হারিয়ে ফেলে। মেয়েরা দোষ আড়াল করতে বাবা আর ভাই ক্ষমা চেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। সেদিনটা ছিল তানভীরের জীবনে কালো অধ্যায়। কোনো অপরাধ না করেও তানভীর সেদিন খুনের দায়ে অভিযুক্ত এক ভয়ানক আসামি হয়েছিল। আলী আহমদ খানের কষ্টে আর্জিত মানসম্মান তানভীরের জন্য আবারও নষ্ট হয়েছে, এটা কোনোভাবেই মানছিলেন না তিনি। মোজাম্মেল খান ছেলের উপর রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। তানভীর সেদিনে প্রথমবারের মতো কেঁদেছিল, চিৎকার করে কেঁদেছিল। সেই কান্নার কষ্ট ছিল না, ছিল এক আকাশ সমান আক্রোশের। ক্রোধানলে অন্তরে জ্বলছিল। আগ্নেয়গিরির অগ্নুপাতে সবকিছু জ্বালিয়ে দিতে ইচ্ছা করছিল। কয়েক ঘন্টা চিৎকার করে হঠাৎ করেই চুপ হয়ে গিয়েছিল, একদম নিশ্চুপ। দুদিন পানি পর্যন্ত খাননি। লাস্ট কয়েকটা পরীক্ষা দিতে যাননি। দিন দশেক আগেও যে নেতাদের একডাকে না খেয়ে ছুটে গিয়েছিল তানভীর, নিজের বিপদ সেই নেতাদের নীরবে ভূমিকা তানভীর আন্তরিকতা নাড়িয়ে দিয়েছিল। সত্যি মিথ্যা যাচাই না করে বাড়ির মানুষদের অপদস্থ করার শোকে তপ্ত হয়েছে বহুবার। 1 বছর আগে রাজনীতি নিয়ে যে স্বপ্ন দেখেছিল, 1 বছর পর ক্রোধে অনলে সেই রাজনীতির স্বপ্নকে নিজের হাতে পুড়িয়েছিল। আলী আহমদ খান যোগাযোগ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করিয়ে দিলেও তানভীরকে রাজি করানো সম্ভব হয়নি। তানভীর রাজনীতি আর পড়াশোনা দুটোকেই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। এক বাসা থেকেও 6 মাস বাবা ছেলে কেউ কারোর সাথে কথা বলেনি। সুমের সাথে সাথে সব বদলে যায়। আলী আহমদ খান জোরাজুরিতে মোজাম্মেল খান সাথে ছেলের সাথে টুকটাক কথা বলতে শুরু করেন। এদিকে 1 বছর অপ্রাণ চেষ্টায় তানভীরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সফল হয় আবির। রাজনীতি পুরোপুরি ছেড়ে দিলেও পড়াশোনা ছাড়তে পারেননি। সেই কলেজ থেকে পাস করে স্থানীয় এক কলেজে ইতিহাস সাবজেক্ট নিয়ে অনার্সে ভর্তি হয়েছে। পড়াশোনার প্রতি তীব্র বিষ্ণুতা থাকা সত্ত্বেও শুধুমাত্র আবিরের জোরাজুরিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মেঘ পুরো ঘটনার বিস্তারিত না জানলেও আম্মুর মুখে অল্প স্বল্প শুনেছে। তবে তানভীর 1 বছরের নীরবতা সচক্ষে দেখেছে সবাই। 1000 কিলোমিটার দূর থেকেও নিজের ভাইয়ের প্রতি আবিরের যত্ন, দায়িত্ববোধ দেখে আবিরের প্রতি মেঘের মনোভাব বদলাতে শুরু করেছে। মেঘ মন প্রাণে বিশ্বাস করে বর্তমান তানভীরের পেছনে আবিরের ভূমিকা অস্বীকার্য। তাই আবিরের প্রতি এত বছর অভিমানের পাহাড় গলতে শুরু করেছে। বৃষ্টি কমে এসেছে। তানভীরের ফ্রেশ হয়ে খেতে বসেছে। হালিমা ছেলেকে খেতে দিয়ে পাশের চেয়ারে বসে ধীর কণ্ঠে ছেলেকে বোঝাচ্ছেন। হালিমা শান্ত গলায় বললেন, তোর আব্বু বলেছিল তোর পড়াশোনা করতে ভালো না লাগলে আব্বুর সাথে অফিসে যেতে। তানভীর মুচকি এসে বলল, যেখানে আব্বু আমার সাথে ঠিকমতো কথা না বলে সেখানে অফিসে গিয়ে কি করবো আমি? কিছুদিন অফিসে গেলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছু সম্পর্ক ঠিক হওয়ার নয়। আর ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। প্রিয় হওয়ার চেষ্টা তো সবাই করে, আমি না হয় অপ্রিয় হয়ে থেকে গেলাম। হালিমা ধীর কণ্ঠে আওড়ালেন, বাবার সঙ্গে অভিমান করে কতদিন থাকবি? আমার অভিমান বোঝার সাধ্য কি আব্বুর হবে কোনোদিন? তোর আব্বু তোকে ভীষণ ভালোবাসে রে। তারপরেও তোমাদের সম্পর্কে মাঝে এত দূরত্ব কেন? ঘনিষ্ঠ সম্পর্কের মাঝে অবিশ্বাস বাড়ানো থেকে দূরত্ব বাড়ানো শ্রেয়। অন্তত যথাযথ সম্মান বজায় থাকবে। তার মানে তুই অফিসে যাবি না? না, তানভীর অকপট উত্তর। হালিমা ছেলেকে প্রশ্ন করেন, কি করবি তুই? এখন যা করছি। এসব কি তোর ভবিষ্যৎ? হয়তো হ্যাঁ, নয়তো না। তোদের যা ইচ্ছা কর, আমার কি? তানভীর মলিন হেসে বলল, আব্বুর মতো তুমি অন্তত আমার উপর রাগ করো না, ঠিক আছে? তোর যা ভালো হয় মনে করিস। তানভীর নিঃশব্দে হাসল। হালিমা বেগম ও ছেলের মাথায় হাত বুলিয়ে কোনটা আড়াল করে হাসার চেষ্টা করলেন। আজকে এই পর্যন্তই। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।